2016 সালে কিভাবে বাংলাদেশ ব্যাংক হ্যাক হয়েছিল, চলুন তাহলে অজানা তথ্য থেকে জেনে নেওয়া যাক। দিনটি ছিল 2016 সালের 7ই ফেব্রুয়ারি। বাংলাদেশের ব্যাংকের একটি সাধারণ প্রিন্টার হট করে কাজ বন্ধ করে দিল। কি সমস্যা হচ্ছিল সে ব্যাপারে নিয়োজিত কর্মীদের কাছে দ্রুত জানতে চাওয়া হলো এবং সমস্যাটিকে তাড়াতাড়ি নিরাময় করার ব্যাপারে বলা হলো। তবে প্রিন্টারটি কাজ বন্ধ করে দেওয়ার একটি সেন্টিমিট ইস্যু ছিল, কারণ এটি সরাসরি ব্যাংকের মেইন সফটওয়্যারের সাথে লিঙ্ক করা ছিল, যেটি মূলত সারা দিনের পাশে ট্রানজ্যাকশন এবং হিস্টোরি প্রিন্ট করতে, তার পাশাপাশি একটি ডকুমেন্ট সংরক্ষিত করে রাখত কম্পিউটার। তবে হঠাৎ করে প্রিন্টারে এমন গোলযোগ দেখা দেওয়ার কারণে দ্রুত প্রিন্টারটি মেরামত করার জন্য লোক নিয়োগ করা হলো। তারা প্রথমে গিয়ে বেশ বড় অঙ্কের 36টি ট্রানজ্যাকশন লক্ষ্য করলো, সেগুলো কিনা বাংলাদেশ ব্যাংক থেকে অন্য ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছিল। কিন্তু কারা এমনটা করেছে সে ব্যাপারে সঠিকভাবে কিছু জানা যাচ্ছিল না। তৎকালীন বাংলাদেশ ব্যাংকের ম্যানেজার হিসাব করে দিলে ট্রানজ্যাকশন হওয়ার টাকার পরিমাণ গিয়ে দাঁড়ায় $1 বিলিয়ন। সেটি ছিল মাধ্যমে আয়ের বাংলাদেশ 16 কোটি মানুষের জমানো টাকার একটি বড় অংশ। কারা ছিল এত বড় ব্যাংক ডাকাতির পিছনে এবং কিভাবে তারা বাংলাদেশ ব্যাংকের এত কঠোর নিরাপত্তা ব্যবস্থা ভেদ করে ব্যাংক ডাকাতি করেছিল, মূলত সেই সকল প্রশ্নের উত্তর নিয়ে আয়োজিত আমাদের আজকের এই আর্টিকেল। 2016 সালের ফেব্রুয়ারি মাসের এত বড় দুর্ঘটনা ঘটেছিল ঠিকই, তবে এর সূত্রপাত হয়েছিল সেদিন 8-9 মাস পূর্বে। বাংলাদেশ থেকে প্রায় 3000 কিলোমিটার দূরে ফিলিপিন্স দ্বীপপুঞ্জের সিবিসি ব্যাংকের একটি শাখায় 4টি অ্যাকাউন্ট তৈরি করা হয়, যার মাধ্যমে মাত্র তারাই $500 জমা রাখে এবং পরবর্তীতে তাদের সাথে আর কখনো কারো সাক্ষাৎকারই হয়নি। এ তো গেল ফিলিপিন্সের ঘটনা। এবার ফিরে আসা যাক বাংলাদেশ। 2010 সালের পর থেকে বাংলাদেশ অর্থনৈতিক সূত্রকে ধীরে ধীরে উন্নতি করতে শুরু করে এবং এক পর্যটক বাংলাদেশ অর্থনৈতিক সমৃদ্ধির দিক দিয়ে সকলে নজর করে, যে নজর রীতিমতো কাল হয়ে দাঁড়ায় 2016 সালে। সেন্ট্রাল ব্যাংকে জমা রাখা ছিল বাংলাদেশ জনগণের করের একটি বড় অংশ। 2016 সালে জানুয়ারি মাসে, অর্থাৎ ঘটনাটি ঘটার 1 মাস আগে, বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ইমেল অ্যাড্রেস একটি ইমেল পাঠানো হয়। সেটি ছিল একটি অদ্ভুত লিঙ্ক সম্পন্ন। মনের অজাতে বাংলাদেশ ব্যাংকের একজন কর্মী সেই ইমেলটি ওপেন করেন এবং লিঙ্কটিকে ক্লিক করার পর তিনি সেখানে বিশেষ কিছু খুঁজে পান না। কিন্তু সেই কর্মী জানতো না 1 মাস পর তার সেই ভুলের খেসারত কি পরিমাণে দিতে হবে, কারণ সেই ইমেলটি ওপেন করার পর এই সফটওয়্যার আপনা সমগ্র ব্যাংকের নেটওয়ার্ক অ্যাডজেস্টার কম্পিউটারে ইনস্টল হয়ে যায়। সেটি মূলত পাঠিয়েছিল হ্যাকাররা। সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাওয়ার পর বাংলাদেশ ব্যাংকের সকল যাবতীয় তথ্যগুলো আপনি হ্যাকারদের হাতে হস্তান্তরিত হয়। ঘটনাটি ঘটার 3 দিন পূর্বেই হ্যাকাররা তাদের মূলত কার্যক্রম চালাতে শুরু করে। দিনটি ছিল বৃহস্পতিবার, অর্থাৎ সপ্তাহের শেষ দিন। হ্যাকারদের জানা ছিল অন্য মুসলিম কান্ট্রিগুলোর মতো বাংলাদেশে এই দিনগুলোতেই ছুটি থাকবে। তবে কাজটা তেমন সহজ ছিল না। সুইফট ইন্টারন্যাশনাল মানি ট্রানজ্যাকশন এর অন্যতম নির্ভরযোগ্য সংস্থা। এর নিরাপত্তা ব্যবস্থা এতই কঠোর সেটা ভাঙা অসম্ভব বলে চলে। সে কারণেই একজন হ্যাকার চাইলেই বাংলাদেশ ব্যাংক থেকে আরও নিজের অ্যাকাউন্টের মধ্যে সরাসরি টাকা লেনদেন করতে পারত না, কারণ সেখানে বাধা সেজে দাঁড়াতো সুইচ অফ। এবং সে কারণে হ্যাকাররা বাংলাদেশ ব্যাংকের মূলত কম্পিউটারটি হ্যাক করে নেয়, যাতে পরবর্তী মানি ট্রান্সফারের সময় সুইফটের কাছে ধরাশায়ী না হতে হয়। সেদিন বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে প্রায় 35টির বেশি বিরাট অঙ্কের ট্রানজ্যাকশন করা হয়েছিল। যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে ফেভারেট ব্যাংকে যায় পরিমাণ দাঁড়ায় সব মিলিয়ে $950 মিলিয়ন বা অলমোস্ট $1 বিলিয়ন।